বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের বন্ধু এবং আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশের পরিস্থিতি এখন খুবই নাজুক অবস্থা। এই নাজুক অবস্থায় নির্বাচন হওয়াটাও কিন্তু এক ধরনের প্রশ্নবোধক হতে পারে, কারণ দেশের যে সাময়িক অবস্থাটা নির্বাচনের জন্য অনুকূল নয়। সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি পরস্পর বিরোধী আক্রোশ দেখতে পাচ্ছি, এবং যার ফলে কিন্তু প্রধান দলগুলো নিজেদের মতো করে নিজেরাই এই আক্রোশের কাজগুলো করে বেড়াচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি এনআরপি, তারা আইনগত দিকের কারণে আমরা এটি নিবন্ধনের জন্য আমরা ফুলফিল নিবন্ধনের জন্য আমরা করতে পারি, হাইকোর্ট থেকে নিবন্ধনটা নিতে পারিনি। যদিও হাইকোর্টে মামলা জনিত কারণে জর্জরিত কারণে এটা হয়নি। আশা করব এটা নির্বাচনের পরেই, যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির মধ্যেই আমরা নিবন্ধন চূড়ান্ত করব। আর দ্বিতীয় হচ্ছে, যদি নির্বাচন কোনো ক্রমে পিছিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জানুয়ারিতে আমরা নিবন্ধন চূড়ান্ত করব। মেন কথা হলো, নির্বাচনটা যদি 2 থেকে 3 মাস যদি পিছিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের দলের নিবন্ধনটা আমরা যেভাবে হোক এটা করে ফেলব। কি যেহেতু হাইকোর্টে আমাদের একটি হাপাদেশ রয়েছে, যেটাকে আমরা রুলাদেশ বলি আমাদের দলের, সেটি আমরা বাস্তবায়ন করব। কারণ অন্যান্য দলগুলো 6-7 বছর ধরে হাইকোর্টে ঘোরাঘুরি করছে। সেই ক্ষেত্রে আমাদের দল 2024 সালে 2রা জানুয়ারি আমরা এই রুলাদেশ বা হাপাদেশ পাই। সেহেতু সেই হিসাবে আমাদের দলের বয়স বলতে গেলে 3 বছর হলেও কিন্তু রুলাদেশের বয়স আমাদের 1 বছর। যাই হোক, আমরা কোনো জোটের সাথে না গেলেও আমাদের দলীয় যেসব প্রার্থীগুলো রয়েছে, এই প্রার্থীগুলো আমরা যে কোনো একটি নিবন্ধিত একটি রাজনৈতিক দলের, যেটাকে বলা হয়, আমরা আমাদের ভাষায় বলি, ভাড়া নিয়ে আমরা আমাদের দলের প্রার্থী করব। সেটা আমাদের হয়তো 5 জনও হতে পারে, 10 জনও হতে পারে। কিন্তু আমাদের যেসব জায়গা প্রার্থী হবে, তারা অবশ্যই ভোটের মাঠে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আমি মনে করি। নির্বাচন কমিশন তারা বলেছে আগামীকাল আর না হলে বৃহস্পতিবারে তফসিল ঘোষণা করবে, কিন্তু এই তফসিল অনুযায়ী নির্বাচন হবে কিনাও এটাও সন্দেহ প্রকাশ আছে। বাংলাদেশে প্রায় 18 কোটির প্রায় 80% মানুষেরই। আমি মনে করি এই নির্বাচনটা সরকার যদি নিজে একটু গুছিয়ে যে 3-4 মাস যদি পিছিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটি গোছানো নির্বাচন হতো। কারণ রাজনৈতিক দলগুলো তারা তেমনভাবে সুযোগ সুবিধা পায়নি, বড় রাজনৈতিক দলগুলো ছাড়া। আর ভোটের মাঠে অবশ্যই যে লেভেল প্লেইং ফিল্ড, এটা এখনও সরকার ঠিক করতে পারেনি। যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আমাদের দলের কথা বলি, আমাদের যে চাঁদপুর 3 আসন এবং শরীয়তপুর 3 আসনের প্রার্থীদের বাসায় গিয়ে একটি দলের কর্মী সমর্থকরা তারা হুমকি ধামকি দিয়েছে যে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকতো, তাহলে কিন্তু অপর প্রতিপক্ষকে হুমকি ধামকি দিত না। এটার রেশ কিন্তু, বা এটার যে তীব্রতা, এটা আরও ছড়িয়ে যাবে বলে আমি মনে করি এই নির্বাচনে। কারণ প্রতিপক্ষ যারা রয়েছে, এক পক্ষ
একটি পক্ষ নেই, কিন্তু আরেকটি পক্ষ কিন্তু খুবই শক্তিশালী, এবং তাদের লোকবলও কিন্তু সেরকমভাবে করে। তারা চাবে না কখনোই কোনো একটি নতুন প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা দলীয় কোনো প্রার্থী অন্য কোনো সেখানে প্রভাব বিস্তার করুক বা ভোটের মাঠে তারা তাদের ভোট ব্যাংকটা নষ্ট করে দেয়। এই জিনিসটা তারা করার জন্য তারা প্রতিপক্ষকে বিভিন্নভাবে হুমকি দামকি এবং মারধর করতে পারে। আমি মনে করি যে এই জিনিসটা যদি লেভেল প্লেইং ফিল্ড যদি ঠিক না হয়, সেক্ষেত্রে প্রচারণাতেও বাগড়া দিতে পারে। কারণ একটা প্রার্থীর প্রচারণাই হলো মেন জিনিস। সেখানে যদি মাইকিং বা অন্য কোনো এতে যদি বাগড়া প্রদান দেয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনটা অর্থবহ হবে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে যে নির্বাচনী কালচার, এটি গড়ে ওঠেনি এখনও। যদি এই নির্বাচনও যদি বহাল থাকে, তাহলে জুলাই আগস্ট করা দরকার কী ছিল বা করার কারণটা কী ছিল? কারণ আমাদের এই যারা জুলাই করা হয়েছে, সে মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের এই ভোটের অধিকার এবং ভাতের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট আমলেও যা ছিল, ফ্যাসিস্ট পরবর্তীতেও আমরা তা দেখতে পাচ্ছি যে একই রকমের রয়েছে। বরং এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরও এই রোগটি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আমি মনে করি যে নির্বাচন কমিশনের বা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উচিত হবে যে নির্বাচনটি যদি 3 মাস যদি পিছিয়ে দেয়, তারা যদি একটি গোছানো নির্বাচন দেয় এবং তারা যদি একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন দেয় এবং একটি নিয়ম এবং যাকে বলা হয় কঠোর একটি আইন তৈরি করে, যে নির্বাচনের প্রার্থীরা তারা নিজেরা যখন কোনো একটা প্রার্থীর বিপক্ষে মামলা করবে, তাদেরকে রক্ষা করার জন্য কী আইন বা তারা প্রণয়ন করবে, সেটা তারা ঠিক করবে না। তা এই নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, যেটা বড় দলের জন্য একরকম, আর ছোট দল বা স্বতন্ত্র দলের জন্য বা স্বতন্ত্র প্রার্থীর জন্য আরেক রকম। বড় দলেরা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই যে তারা একটি নিরাপত্তা পায় এবং তারা কিন্তু সব জায়গায় মানে সব ক্ষেত্রে প্রশাসনিক হোক বা আইনগত দিক দিয়ে হোক, সব দিক দিয়ে কিন্তু তারা একটা সুবিধা পায়। এবং যারা ছোট দল রয়েছে সেই দলের প্রার্থীরা কিন্তু অতটা সুযোগ সুবিধা পায় না। বড় দলেরা ছোট দলের বিপক্ষে কিন্তু তারা বিভিন্ন হুমকি দামকি, ভাঙচুর, অফিস ভাঙচুর, যে কোনো জিনিস করতে পারে। কিন্তু ছোট দলের কিন্তু কর্মী সমর্থক বা অর্থ নেই বলে কিন্তু তারা এটা করতে পারে না। যার ফলে এই যে বৈষম্যটা, এটা কিন্তু বাংলাদেশে 54 বছর ধরেও যা আছে, আমি মনে করি এই নির্বাচনও এটা তার থেকেও হবে বলে আমি মনে করি। কারণ এই নির্বাচনে প্রায়, বিশেষ করে আমি আমার ঝিনাইদহের কথা বলছি, ঝিনাইদহে প্রায় সরকারি হিসাবে প্রায় 170 জনের মতো মানুষকে মেরে ফেলা হয়েছে। এটি বেসরকারিভাবে হয়তো আরও ব্যাপক হারে হতে পারে। তাহলে ঝিনাইদহের মতো একটি জেলায় যদি 170 জনের মানুষের বিভিন্ন কারণে, বিশেষ করে হত্যাজনিত বা যাকে মার্ডারজনিত বলি না কেন, যে এই ধরনের যদি ক্রাইম যদি হয়, তাহলে সারা বাংলাদেশে তাহলে কতগুলা মার্ডার হয়েছে, এটাও তো একটা দেখার বিষয় রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান যে আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে ভেঙে পড়েছে। মানে এতটা, কারণে পুলিশ সহজে কিন্তু কোনো মামলা নিলেও সেখানে কিন্তু আসামি ধরতে গেলেও তাদের একটা ভয় কাজ কিন্তু বিরাজ করছে। সেক্ষেত্রে এই সময়ে গিয়ে একটি নির্বাচন বা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করাটাও আমি মনে করি যে একটি আত্মঘাতী হতে পারে। কারণ অন্তর্বর্তী সরকার তারা বলছে ফ্রি এবং ফেয়ার নির্বাচন দেবে। এখন কি ধরনের ফ্রি এবং ফেয়ার হবে, এবং তারা বলছে ইতিহাস নির্ভর একটি করবে। এখন আমার যদি এরকম যদি হয়, এমন ইতিহাস যদি 54 বছরও যে ফ্যাসিস্ট শেখ হাসিনাও করতে পারে না, এমন যদি হয়, তাহলে এর থেকে আর লজ্জাকর কিছু হতে পারে না।
তো যাই হোক, আমি আমি আমার প্রার্থী যারা যারা হবেন আমি তাদের বলবো, আমাদের দলীয় যারা প্রার্থী হবেন তারা এতটুকু মানে নিশ্চিত থাকেন যে আমাদের নিরাপত্তাটা থাকবে মোটামুটিভাবে ভালোই, যাতে করে আমরা এই নিরাপত্তা প্রার্থী যে যাতে বিপক্ষ প্রার্থী যাতে অসুবিধা করতে না পারে সব ধরনের প্রোটেক্ট আমরা দেব। এখন অন্য অন্য প্রার্থীরা কী হবে, অন্য অন্য স্বতন্ত্র প্রার্থী কী হবে সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের দলীয় যেসব প্রার্থীগুলো রয়েছে যারা নির্বাচন করবে তাদেরকে অবশ্যই আমাদের দলীয় একটি গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী তাদেরকে আমরা সেভাবেই করব। যদি কোনো প্রার্থী যদি কোনো অসুবিধা করে বিপক্ষ প্রার্থী, তাহলে তাদের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা নিতে কল্পনা বোধ করব না। তো যাই হোক, আমরা নির্বাচনমুখী, নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি, সেটা যে কটা আসনই হোক না কেন, কারণ প্রত্যেকটা দলেরই একটা টার্গেট থাকে। কিন্তু আমাদের যে লক্ষ্য, যে এই নির্বাচনে আমাদের সেরকম ধরনের লক্ষ্য পূরণ হবে কি না এটা সন্দেহ রয়েছে। কারণ আমরা যে কটা প্রার্থী দিব, আশা করি যে জনগণ জানবে বা ওই আসনের জানবে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি কি না। আমাদের এই নির্বাচনটি হবে আমাদের জন্য অ্যাসিড টেস্ট, এবং আমি মনে করি যে এই নির্বাচনটি আমাদের জন্য, আমাদের প্রার্থীদের অদূর ভবিষ্যতে আমাদের ভোট ব্যাংক কেমন হবে, আমাদের এটা একটি টেস্ট করার মতো রয়েছে। তো যাই হোক, অনেক কথাই বলা হলো। আশা করব তফসিল যদি দেয়, যদি হয়, নির্বাচন যদি হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার যেসব আসনে আমরা করব, এটা অতি শীঘ্রই আমরা করব। এবং আমাদের টার্গেট রয়েছে 5 বছরে আমাদের দলের যারা যারা প্রার্থী হবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া, কারণ তারা সময় পাবে 5 বছর। এই 5 বছরে তারা কী কী কাজগুলো করবে ওইসব এলাকায় আমরা একটি নির্বাচনী ইশতেহার তৈরি করব, এবং সেই ইশতেহার অনুযায়ী তারা আমাদের দলীয় প্রার্থীরা তারা প্রচারণায় অংশগ্রহণ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় হোক গণতন্ত্রের, জয় হোক প্রজাতন্ত্রের। ধন্যবাদ।